এভরিডে লাইফ চেঞ্জ বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 11 সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পৌষ্টিক নালী, যাকে ইংলিশে বলা হয়, পৌষ্টিক নালীকে ইংলিশে কি বলা হয়? এলিমেন্টারি ক্যানাল। কি বলা হয়? এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল জানতে হলে তোমাদের প্রথমে যে পয়েন্টটি জানতে হবে সেই পয়েন্টটি হচ্ছে পৌষ্টিক তন্ত্র। তো পৌষ্টিক তন্ত্র কি? পৌষ্টিক তন্ত্র হচ্ছে এক ধরনের তন্ত্র বিশেষ যার মাধ্যমে প্রাণীদেহের খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে। তাকেই বলা হয় পৌষ্টিক তন্ত্র। বুঝতে পেরেছ? তো আমাদের পৌষ্টিক তন্ত্রকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? একটি হচ্ছে পৌষ্টিক নালী, বা আরেক নামে ডাকতে পারি একে আমরা পরিপাক নালী। দ্বিতীয় ভাগটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। বা আরেকটি নামে ডাকতে পারি পরিপাক গ্রন্থি। তো এই পৌষ্টিক নালীকে বা পরিপাক নালীকেই ইংলিশে বলা হয়, কি বলা হয়? এলিমেন্টারি ক্যানাল। আর পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থিকে ইংলিশে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ক্লিয়ার? পুরো ব্যাপারটা বুঝতে পারলে এই পর্যন্ত? তো এখন যে পয়েন্টটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। এই টপিকটি আলোচনা করব। তো পৌষ্টিক নালী বা পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানালটা কি? পৌষ্টিক নালী কি বলেছি? নালী, তার মানে একটা নল। কোথার থেকে শুরু হবে? মুখ থেকে আমাদের পায়ু ছিদ্র পর্যন্ত। তো মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত যে নালী কি করে? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণে বিশেষ ভূমিকা পালন করে, তাকেই আমরা বলবো পৌষ্টিক নালী বা পরিপাক নালী। ক্লিয়ার? তো এই পরিপাক নালী কি কি অংশ দ্বারা গঠিত? পরিপাক নালী বা পৌষ্টিক নালী মোট 6টি অংশ নিয়ে গঠিত। মোট কয়টি অংশ নিয়ে গঠিত? পরিপাক নালী মোট 6টি অংশ নিয়ে গঠিত। সেই 6টি অংশ কি কি? নাম্বার 1 হচ্ছে মুখ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং 6 নম্বরে হচ্ছে বৃহদন্ত্র। তাহলে পরিপাক নালী বা পৌষ্টিক নালী যে 6টি অংশ দ্বারা গঠিত, সেই 6টি অংশ কি কি হলো? মুখ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র। তো এখন এই 6টি পয়েন্টই তো একসাথে পড়ানো সম্ভব নয়। তো এখন যে পয়েন্টটি আমি তোমাদেরকে পড়াবো এর মধ্যে, সেটি হচ্ছে এই মুখ।
এটি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো মুখ আমাদের কোথায় অবস্থিত? মুখ আমাদের মস্তকের এই যে সামনে অংশ, তাই তো, এটা পেছনের অংশ, এটা সামনের অংশ। তো মস্তকের সামনের অংশে নাসিকার বা নাকের ঠিক নিচেই অবস্থিত। একদম সহজ ভাষায় লিখবে। তাহলে আমাদের মস্তিষ্কের এটা হচ্ছে পশ্চাৎ অংশ, এটা হচ্ছে অগ্র অংশ বা সামনের দিক, আর এটা হচ্ছে পেছনের দিক। তাহলে মুখ কোথায় অবস্থিত? মুখ আমাদের মস্তিষ্কের সামনের দিকে, নাকের ঠিক নিচে অবস্থিত। তো এই মুখ দুটি অংশ নিয়ে গঠিত। দুটি কি কি অংশ নিয়ে গঠিত? একটি হচ্ছে ভেস্টিবিউল, আর অপরটি কি বলতো? অপরটি হচ্ছে মুখবিবর। তো ভেস্টিবিউলটা কি? ভেস্টিবিউলটা আড়াআড়ি ভাবে অবস্থিত ছিদ্র বিশেষ, তাই তো, নাকের ঠিক নিচে আড়াআড়ি ভাবে অবস্থিত ছিদ্র বিশেষ ভেস্টিবিউল, যেটি ওষ্ঠদ্বয় দ্বারা আবৃত থাকে। অর্থাৎ বাইরের দিকে ঠোঁট দ্বারা আবৃত থাকে এবং ভেতরের দিকে দাঁতের মাড়ি এবং দাঁত দ্বারা আবৃত থাকে। ক্লিয়ার? তাহলে ভেস্টিবিউল বুঝতে পারলে। তো ভেস্টিবিউলের কাজ কি? ভেস্টিবিউলের কাজই হচ্ছে খাদ্য গ্রহণে আমাদেরকে সহায়তা করা। কি বললাম? আমাদেরকে খাদ্য গ্রহণে সাহায্য করে এই ভেস্টিবিউল। যদি আমাদের ভেস্টিবিউল না থাকতো, মানে মুখের ছিদ্র যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা কোথা দিয়ে খাদ্য গ্রহণ করতাম? খাদ্য গ্রহণ করা সম্ভব হতো না। তো ভেস্টিবিউলের প্রধানই কাজই হচ্ছে আমাদেরকে খাদ্য গ্রহণে সহায়তা করা। তো আরো একবার বলে দিচ্ছি যে ভেস্টিবিউলটা কোথায় অবস্থিত। ভেস্টিবিউল মস্তিষ্কের সামনের অংশে নাকের ঠিক নিচে আড়াআড়ি ভাবে অবস্থিত। দেখো, আড়াআড়ি ভাবে অবস্থিত ছিদ্র বিশেষ, তাই তো, যেটি বাইরের দিকে দুটি ঠোঁট দ্বারা আবৃত থাকে এবং ভেতরের দিক থেকে দাঁতের মাড়ি এবং দাঁত দ্বারা আবৃত থাকে। ক্লিয়ার? তো এবারে আসছে মুখবিবরে। মুখবিবর কোনটা? আমাদের এই ভেস্টিবিউলের ঠিক পরে যে ফাঁকা অংশটাই হচ্ছে মুখবিবর, তাই তো। তো মুখবিবর কি কি অংশ দ্বারা গঠিত? মুখবিবর দেখো আবার কিন্তু তিনটি অংশ দ্বারা গঠিত। কি কি? প্যালেট, জিহ্বা, আর একটি হচ্ছে দাঁত। ঠিক আছে? তো মুখবিবরের প্রথম যে অংশটিতে আসছি সেটি হচ্ছে প্যালেট। তো প্যালেট কি? প্যালেট হচ্ছে মুখবিবরের তালু। আমাদের মুখের মধ্যে যে তালু রয়েছে তাকেই বলা হয় প্যালেট। তো প্যালেটের সামনের দিকটাকে শক্ত প্যালেট বলা হয়, মানে সামনের দিকটা শক্ত প্রকৃতির হয়। আচ্ছা, এই প্যালেটে অর্থাৎ সামনের দিকে আড়াআড়ি ভাবে এরকম রিজ অবস্থিত, এইরকম রিজ অবস্থিত আড়াআড়ি ভাবে। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় রুগী। এদেরকে কি বলা হয়? রুগী। তাহলে প্যালেটের বা তালুর সামনের দিকে আড়াআড়ি ভাবে যে রিজ অবস্থিত তাদের বলা হয় রুগী। আর এই তালুর এই শেষ ভাগে এক ধরনের নরম মাংসল ফ্ল্যাপ বা যাকে বলা হয় উভুলা, এটি থাকে। তাহলে প্যালেটের সামনের দিকটা শক্ত এবং শেষের ভাগটা নরম হয়, তাই তো। তো সামনের দিকটা যে শক্ত সেখানে রিচ বর্তমান, আর নরম ভাগে নরম মাংসল, ছোট নরম মাংসল ফ্ল্যাপ বা উভুলা অবস্থিত। টার্মগুলো মনে রাখবে। তো দেখো কতটা সহজেই মনে হচ্ছে, তাই না? এই কারণেই সহজ মনে হবে তোমাদের হিউম্যান ফিজিওলজি, কারণ তুমি একজন মানুষ। যদি তুমি একজন মানুষ হও তাহলে
তোমাকে দিয়ে তুমি সবগুলো মনে রাখতে পারছো ধীরে 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 ধীরে, কিন্তু একটা উদ্ভিদের ক্ষেত্রে সেই উদ্ভিদটাকে কল্পনা করতে হবে, কল্পনা করে তারপরে তার সমস্ত কিছু মনে রাখতে হবে। ডিফারেন্সটা এইটুকুই। কারণ তুমি যখন পড়ছো হিউম্যান ফিজিওলজি, তখন সেখানে প্রকৃষ্ট উদাহরণ তুমিই হয়ে যাচ্ছ, তাই তো? তো ঠিক আছে, তো এবার চলো জিহ্বা। এই জিহ্বা হচ্ছে আমাদের স্বাদেন্দ্রিয়, তাই তো? মানে জ্ঞানেন্দ্রিয়ের একটা পার্টি হচ্ছে জিহ্বা। তো এই যে জিহ্বাটা, ঠিক আছে, মুখবিবরের মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম দ্বারা আটকানো থাকে। তাহলে জিহ্বা মুখবিবরের মেঝেতে কিসের দ্বারা আটকানো থাকে? লিঙ্গুয়াল ফ্রেনুলামের দ্বারা। এই লিঙ্গুয়াল ফ্রেনুলামের দ্বারা জিহ্বাটা মুখবিবরের মেঝেতে আটকানো থাকে। এই যে জিহ্বাটা উল্টানো ভি আকৃতির সালকাস টার্মিনালিস দ্বারা দ্বিধা বিভক্ত বা দুই ভাগে বিভক্ত থাকে। কি বললাম? জিহ্বাটা উল্টানো ভি আকৃতির, এই রকম উল্টানো ভি আকৃতির সালকাস টার্মিনালিস সালকাস টার্মিনালিস দ্বারা দ্বিধা বিভক্ত থাকে বা দুই ভাগে বিভক্ত থাকে। যার সামনের দিকের অংশকে বলা হয় ওরাল পার্ট এবং পশ্চাৎ দিকের অংশকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পার্ট। তো তার সামনের অংশকে কি বলা হয় তাহলে? সামনের অংশকে বলা হয় ওরাল পার্ট এবং পশ্চাৎ ভাগের অংশকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পার্ট। ক্লিয়ার? তাহলে সামনের দিকের অংশকে কি বলা হয়? ওরাল পার্ট এবং পশ্চাৎ ভাগের অংশকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পার্ট। দেখো, এই যে সালকাস টার্মিনালিস, এর অগ্রভাগটা পেছনের দিকে প্রসারিত এবং একটি গর্ত বা একটা ছিদ্র দ্বারা নির্দেশিত থাকে। একে বলা হয় কি? একে বলা হয় ফোরামেন সিকাম। একে কি বলা হয়? ফোরামেন সিকাম। ক্লিয়ার? তাহলে ফোরামেন সিকাম কাকে বলে বুঝতে পেরেছ? তো এই যে জিহ্বার উপরিতলে, ঠিক আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপ দেখা যায়। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় প্যাপিলি। তো এই প্যাপিলি আবার চার ধরনের হয়। কয় ধরনের হয়? প্যাপিলি চার ধরনের হয়। কি কি? একটি হচ্ছে সব থেকে বড় আকৃতির যে প্যাপিলি, অর্থাৎ চার ধরনের প্যাপিলির থেকে সব থেকে বড় আকৃতির প্যাপিলি হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি। ঠিক আছে? তো এই সার্কামভ্যালেট প্যাপিলিটাকে অনেক বইতে তোমরা দেখবে শুধু ভ্যালেট প্যাপিলিও লেখা থাকে। এরপরে আসছি দেখো, এরপরে এই যে পাতার ন্যায় দেখতে যে প্যাপিলি, এগুলোকে বলা হয় কি বলতো? এগুলোকে বলা হয় ফোলিয়েট প্যাপিলি। এই মধ্য দিকের যে অভিক্ষেপ দেখা যায় বা প্যাপিলি দেখা যায়, তাকে বলা হয় ফিলিফর্ম প্যাপিলি। আর এই যে সম্মুখ ভাগে যে এক ধরনের প্যাপিলি দেখা যায়, তাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল প্যাপিলি। ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল প্যাপিলি। ক্লিয়ার?
তো প্রথম পয়েন্টটি ডিসকাস করব যে সার্কামভ্যালেট প্যাপিলি বা ভ্যালেট প্যাপিলিটা কি। সার্কামভ্যালেট প্যাপিলি হচ্ছে সব থেকে বৃহদাকার প্যাপিলি। 4টি প্যাপিলির থেকে সব থেকে বৃহদাকার প্যাপিলি হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি। ঠিক আছে, এর মধ্যে প্রত্যেকটি সার্কামভ্যালেট প্যাপিলির মধ্যে 100টি করে সাতকোরক থাকে। তো এই সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যা কত? এই সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যা 10 থেকে 12টি মাত্র হয়। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি, ফোলিয়েট প্যাপিলি। এই ফোলিয়েট প্যাপিলি হচ্ছে পাতার ন্যায় দেখতে এক ধরনের প্যাপিলি বা অভিক্ষেপ। তো এগুলোতে কোনো সাতকোরক থাকে না। ঠিক আছে, এরপরে আসছি ফিলিফর্ম প্যাপিলি। তো এই ফিলিফর্ম প্যাপিলিটা কোথায় অবস্থিত? এই ফিলিফর্ম প্যাপিলি অবস্থিত জিহ্বার কেন্দ্র অঞ্চলে। তো এই ফিলিফর্ম প্যাপিলি কিন্তু স্বাদ গ্রহণে অংশগ্রহণ করে না। কিসে অংশগ্রহণ করে? তাপ অনুভূতিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, মানে তুমি যদি কোনো খাবার খাচ্ছ, ওটা কতটা গরম কি কতটা ঠান্ডা, ওটা খাওয়া যাবে কি না, সেটাই অনুভূত হয় এই ফিলিফর্ম প্যাপিলির দ্বারা। ঠিক আছে, এরপরে সম্মুখ দিকে যে প্যাপিলি দেখা যায় তাকে বলা হয় কি? ফ্যারিঞ্জিয়াল প্যাপিলি। তার মানে এটা হচ্ছে 4 নম্বর ভাগ, যে ফ্যারিঞ্জিয়াল প্যাপিলি। তো ফ্যারিঞ্জিয়াল প্যাপিলিটা কি? ফ্যারিঞ্জিয়াল প্যাপিলি হচ্ছে সব থেকে বাইরের দিকে বা সামনের দিকে অবস্থিত এক ধরনের প্যাপিলি। ঠিক আছে, যা স্বাদ গ্রহণে অংশগ্রহণ করে এবং এই প্যাপিলিগুলো রক্তজালক পূর্ণ হয়। ক্লিয়ার? তাহলে ফ্যারিঞ্জিয়াল প্যাপিলিটা কি বুঝতে পারলে? তাহলে জিহ্বার পুরো গঠনটা কিন্তু আমি বর্ণনা করে দিলাম। তো জিহ্বার কোন কোন পাশে কোন কোন ধরনের সাতকোরক থাকে। জিহ্বার সামনের দিকে যে সাতকোরক থাকে তার দ্বারা সেই সাতকোরক কেবলমাত্র মিষ্টি স্বাদটাকে চিহ্নিতকরণ করতে পারে। জিহ্বার পেছনের দিকে যে সাতকোরক থাকে তা কিন্তু শুধুমাত্র তেতো স্বাদটাকে চিহ্নিতকরণ করে। জিহ্বার দুই পাশে যে সাতকোরক থাকে, এই দুই পাশে, তা অম্ল এবং লবণাক্ত স্বাদকেই চিহ্নিতকরণ করতে পারে। তো জিহ্বার কাজ কি তাহলে? জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণে অংশগ্রহণ করা। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে খাদ্য যখন আমরা গ্রহণ করি, সেই খাদ্য গ্রহণ করার পর মুখের আমরা চিবাই দাঁতের সাহায্যে, তাই তো? সেই সময় জিভের থেকে এক ধরনের লালারস খরিত হয়। সেই লালারস খাদ্যবস্তুকে আরো সুন্দর করে চিবোতে সাহায্য করে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। যদি জিভ না থাকে আমরা কিন্তু কথা বলতে পারবো না। ঠিক আছে, 4 নম্বর কি? কোনো খাদ্যবস্তু ঠান্ডা না গরম তার উষ্ণতার পার্থক্য বুঝতে সাহায্য করে। 5 নম্বর কি? খাদ্যবস্তুকে চিবাতে এবং তা গলদকরণে বিশেষ ভূমিকা পালন করে। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। আর বাকি থাকলো যে মুখবিবরের 3 নম্বর পার্ট, দাঁত। এই দাঁত সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। এছাড়া যে আজকে যে টপিকটি আমি পড়ালাম তার উপর যদি কারোর কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।